কাছে দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান, দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক এবং আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সাবেক কূটনীতিবিদ, খুবই অনেকে বলে বিদ্রোহী কূটনীতিবিদ হারুন আল রশিদ। ডক্টর জনাব হারুন আল রশিদ, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আপনার কাছে কয়েকটি বিষয় নিয়ে আমার জানার আছে। অনেকদিন ধরে আমি চেষ্টা করছিলাম আপনাকে সংযুক্ত করার। তার মধ্যে একটি প্রধান বিষয়, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। এর মধ্যে আপনি জানেন যে বাংলাদেশে গোপালগঞ্জে এক নারকীয় হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে এবং তার কোনো খবর গণমাধ্যমগুলোতে আসছে না। অত্যন্ত বিচলিত হওয়ার মতোই ঘটনাগুলো এবং যে সমস্ত ঘটনাগুলো শুনতে পাচ্ছি, এবং আপনি জানেন একজন বিচক্ষণ মানুষ হিসেবে আপনি জানেন যে যখন তথ্যের অবাধ প্রবাহ বাধাগ্রস্ত হয় তখন অনেক গুজব ডালপালা মেলে। তো কোনটা যে গুজব আর কোনটা যে সত্য আমরা এই দূরে বসে অনুধাবন করতে পারছি না। যেই প্রশ্নগুলো, যেই ঘটনাগুলো মানে ভয়াবহ একটা উদ্রেকের সৃষ্টি করছে, তাতে সেই বিষয়গুলো আবার একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না। আপনি নিশ্চয়ই এরই মধ্যে ওই ছবিটি, ভিডিওটি দেখেছেন যে একজন সেনা কেমন করে বুকের উপর চাপ দিয়ে দিয়ে বুটের পাড়া দিয়ে দিয়ে একটা মানুষকে, একটা তরুণ ছেলেকে হত্যা করছে। এই দৃশ্য দেখা যায় না, বর্ণনা করা যায় না, এমন বীভৎস। এরপরে আপনি দেখেছেন কেমন করে তার মৃতদেহটি টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। এখন সেখানে বলা হচ্ছে যে একটা এথনিক ক্লিনজিং হচ্ছে, বাড়ি বাড়ি ঢুকে তাদেরকে হত্যা করা হচ্ছে। পুরুষ শূন্য হয়ে পড়েছে পুরো গোপালগঞ্জ, এমনকি নারীদের পর্যন্ত জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। কয়েক হাজার মানুষকে অ্যারেস্ট করা হয়েছে এবং অসংখ্য মানুষ নিখোঁজ, যাদের আবার কোনো সন্ধানও পাওয়া যাচ্ছে না। হতাহতেরও কোনো সঠিক পরিসংখ্যান নেই। কি হচ্ছে গোপালগঞ্জে, এবং যেখানে আমাদের সেনাবাহিনী গত 5ই আগস্ট বলেছিল যে তারা গুলি চালাবে না জনগণের উপর, এবং পরবর্তীতে আমরা কারণ হিসেবে জানি যেটা জাতিসংঘের আইন, সেনাবাহিনী নিজের দেশের জনগণের উপর যদি নির্যাতন, মানবতা বিরোধী অপরাধ করে তাহলে শান্তি রক্ষা মিশনে তাদের জন্য লিমিটেড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী কোন সাহসে এখন মানুষের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে, আর তখন মানে 5ই আগস্ট কেন তারা একেবারে সাধু বেশে আবির্ভূত হয়েছিল? ধন্যবাদ আপনাকে। 5ই আগস্ট সেনাবাহিনী, দেখেন আমরা পরে এই যে ভলকার ট্যুর, আপনি জাতিসংঘ যদি বলেন, এখানেও কিন্তু এই মৌলবাদী ইসলামিক জঙ্গিরা কিন্তু ঢুকে গেছে। ভলকার ট্যুর হলো একটা তার উৎকৃষ্ট উদাহরণ। সেই ভলকার টুর্কের নির্দেশ মতো সে কিন্তু নিরাপত্তা পরিষদেরও কেউ না। ধরেন নিরাপত্তা পরিষদ কিন্তু এই ধমকটা দিতে পারে বাংলাদেশ সেনাবাহিনীকে যে তোমাদের আমরা রিক্রুট করব না। এই কাজটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের, এটা ভলকার টুর্কের কাজ না। চিন্তা করেন, যেই লোকের যেই কাজ না, সেই লোক সেই কাজ নিজের কাঁধে নিয়ে সে বাংলাদেশ সেনাবাহিনীকে ধমক দিয়েছে। এবং আমি আমার সূত্রে জেনেছি যে এই আরেকটা টেলিফোন এসেছিল আপনার যে অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার বলে, যেটা ওই যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, এই আপনার তখন ইউএস এর যে ডোনাল্ড লু ছিল, এই লোক যে ধরেন বাংলাদেশের একজন অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলের কর্মকর্তা, এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট যেগুলা, ডোনাল্ড লু বা জয়েন্ট সেক্রেটারি বলতে পারেন, আমাদের ফরেন মিনিস্ট্রিতে ডিজি, এইরকম এই একটা লোক আর এই ভলকার টুর্ক, এই দুইটার অধীনে কিন্তু পুরো জুলাই আগস্ট সেনাবাহিনী কিন্তু এদের নির্দেশে চলেছে, কিন্তু শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী কিন্তু চলে নাই। তাহলে আপনি দেখুন যে এখানে রাষ্ট্র এদেরকে পালছে, রাষ্ট্রের টাকায় এদের বেতন হয়। হ্যাঁ, শুধু জাতিসংঘের চাকরি অতিরিক্ত লোভ হাতের কাছে রাখার জন্য এরা বাংলাদেশের, যেখানে সংবিধান যখন হুমকির সম্মুখে, বাংলাদেশের নিরাপত্তা হুমকির সম্মুখে, বাংলাদেশের সবকিছু হুমকির সম্মুখে, যেখান থেকে আজকে বাংলাদেশ প্রায় ধ্বংস হয়ে গেছে, তখন সেনাবাহিনীকে সবাই বলে দেশপ্রেমিক সেনাবাহিনী। সেই দেশপ্রেমিক সেনাবাহিনী চলেছে বাংলাদেশের সরকারের অধীনে না, দুইজন ব্যক্তির অধীনে। হ্যাঁ, মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু এবং এই জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের এই কর্মকর্তা ভলকার টুর্ক, এই দুজনের অধীনে
এদের ইনস্ট্রাকশন কিন্তু আপনার বাংলাদেশ সেনাবাহিনী সামরিক বাহিনীগুলো শুনছে, তারা তাদের নির্দেশে চলেছে। আপনি কি চিন্তা করতে পারেন একটা দেশের জন্য, একটা স্বাধীন দেশের জন্য এটা কত বড় অবমাননাকর? সেই দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী চলে জাতিসংঘের এক কর্মচারী, একজন ইসলামিস্ট জঙ্গি ভলকার টুর্ক, আর একজন ইউনাইটেড স্টেটসের একজন মধ্যম সারির আপনার সরকারি কর্মকর্তা। এখন তারা তখন সেখানে কি বলল? তারা সেখানে বলল, আমরা যেটা শুনেছি যে আমরা নিরীহ জনগণের উপর গুলি চালাবো না 5 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট, 3 আগস্ট বোধহয় সেনাবাহিনী প্রধান ওয়াকার। দেখেন, আরেকটা জিনিস আপনাকে বলি একটু আপনার দর্শকদের জন্য। দেখুন, বাংলাদেশে আমরা এই একেবারে কোন সরকারের আমলে আমরা যে একটা সাংস্কৃতিক মানটাকে যে আমরা গুরুত্বপূর্ণ মনে করি নাই। আমরা এই দেশে ভালো শিল্পী হোক, ভালো লেখক হোক, ভালো সাহিত্যিক হোক, এই জিনিসগুলো আমরা কিন্তু বাংলাদেশে চর্চা করা ছেড়ে দিয়েছিলাম। একেবারে দুঃখজনকভাবে ক্রমাগতভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে এই অবনতি চলে এসছে। আপনার সেনাবাহিনীর কাছে, আপনার দর্শকরা কিছু মনে করবে, তবু আমি একটু ব্যাখ্যা করে বলি। ওনার কাছে উনি কি কার গানের তুলনা দিলেন? উনি আইয়ুব বাচ্চুর গানের তুলনা দিলেন। অর্থাৎ একজন সেনাবাহিনী প্রধান, তার সাংস্কৃতিক মান এখান থেকে বোঝা যায়। সে আইয়ুব বাচ্চুর গানের উপরে কিন্তু কিছুই জানে না। আমি আইয়ুব বাচ্চু একজন জনপ্রিয় শিল্পী, ওনাকে অপমান করার জন্য কথাটা বলছি না। কিন্তু যখন আপনার রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান হয়, তাকে যদি কোনো গানের তুলনা দিতে হয়, আর সেই গান যদি আইয়ুব বাচ্চুর গান হয়, বুঝতে হবে যে আমাদের এই প্রতিটা মানুষ রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে যারা বড় বড় কর্মক্ষেত্রগুলো দখল করে আছে, তাদের সাংস্কৃতিক মান কতটা নিচের। যাও, তারা বলল কি আমরা সাধারণ মানুষের উপর গুলি চালাবো না, কিন্তু পরে কি দেখা গেল? এটা ছিল পুরোপুরি একটা ষড়যন্ত্র। আমেরিকা থেকে দুই থোকে টাকা এসেছে, বাংলাদেশের কাছে সরাসরি এসেছে $29 মিলিয়ন। এটা তাদের পরবর্তী প্রেসিডেন্ট একেবারে আপনার ডোনাল্ড ট্রাম্প সাহেবই বলেছেন। এদের সাথে ছিল আত্মঘাতী জঙ্গিরা, যারা এখন ফুলে ফেপে নেতা হয়ে গেছে, আপনার এনসিপির যে ছেলে মেয়েগুলো আছে এরা। সাথে ছিল জামাতে ইসলামী সহ বাংলাদেশের সব মৌলবাদী সংগঠনগুলো। তার সহযোগী হিসাবে ছিল বিএনপি এবং অন্যান্য দল। মূলত বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এবং আওয়ামী লীগের সহযোগী কিছু 14 দলের কিছু বড় বড় নেতা ছাড়া সব পুরো বাংলাদেশ কিন্তু এই ষড়যন্ত্রে পা দিল। তাহলে দেখেন, এই ষড়যন্ত্র আমি আর আপনি বলছি না, এই ষড়যন্ত্র স্বীকার করেছে জঙ্গি মাহফুজ, এই ষড়যন্ত্র স্বীকার করেছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। হ্যাঁ, এই ষড়যন্ত্র পরবর্তীতে সবাই স্বীকার করেছে। আপনি যেই জঙ্গিটা আজকে মন্ত্রী হয়ে বসে আছে, আসিফ সজীব ভুঁইয়া, সেও স্বীকার করেছে যে তাদের পরিকল্পনা ছিল কিন্তু অস্ত্র হাতে নেমে যাওয়ার জন্য। এত বড় একটা ষড়যন্ত্র হয়ে গেল, সেই ষড়যন্ত্র বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বাহিনীগুলো, তাদের অধীনে এতগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেগুলো জানতে পারে নাই। তারা জঙ্গিদের সহযোগী হয়েছে, তারা আপনার ষড়যন্ত্রের সহযোগী হয়েছে। ষড়যন্ত্রকারীদের যেভাবে হোক, আমরা তো এর পেছনের কারণটা হলো যে জাতিসংঘের চাকরি বাধাগ্রস্ত হবে, এটা যখন ভলকার টুর্ক ধমক দিয়েছে, সেনাবাহিনী সাথে সাথে দেশের বিরুদ্ধে চলে গেল, অর্থাৎ জঙ্গিদের বিরুদ্ধে। আর তারা জঙ্গিদেরকে, যেটা তাদের সাংবিধানিক দায়িত্ব, যেটা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব, যেটা তাদের চাকরির দায়িত্ব, সাংবিধানিক সরকারকে রক্ষা করা এবং যে কোনো ধরনের অনাচার সৃষ্টিকারীদের থামানো, তারা সেটা থামানোর তো চেষ্টাই করেনি। এখন বরঞ্চ আমরা কিছু খবর পাচ্ছি যে আপনার 4, 5, 3 আগস্ট, 2 আগস্ট থেকে সেনাবাহিনীর অনেক হিজবুত তাহরিরের যেসব সদস্য সেনাবাহিনীতে ঢুকেছে, এরা সিভিল পোশাকে বের হয়ে জঙ্গিদের সাথে যোগ দিয়েছে। এরাই বন্দুক দিয়ে, ওই যে একটা বুলেটের নাম বলে 7 কি যেন, ওটা দিয়ে 7.62, এটা দিয়ে তারা কিন্তু নিরীহ মানুষ এবং জঙ্গিরা জঙ্গিদের খুন খারাপই করেছে। হ্যাঁ, আমি বলছি না যে এখানে সাধারণ মানুষ যায় নাই, কিন্তু এখানে সাধারণ মানুষ গেছে একটা ষড়যন্ত্রের শিকার হয়ে। পরবর্তীতে এই ষড়যন্ত্রটা দেশি পক্ষ বিদেশি পক্ষ সবাই স্বীকার করেছে। তারপরেও কিন্তু এখনো এটাকে বলে যাওয়া হচ্ছে যে এটা একটা অভ্যুত্থান ছিল। যাও, তখন দেখেন সেনাবাহিনী জঙ্গিদের পক্ষ নিল। আর আজকে গোপালগঞ্জে নিরীহ মানুষ, তারা কোনো অস্ত্র দেখায় নাই, তারা কোনো গোলা বারুদ দেখায় নাই, তারা কোনো আপনার একটা লাঠি সোটাও কিন্তু দেখায় নাই। হ্যাঁ, এই নিরীহ মানুষগুলাকে সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ জনগণকে আজকে হত্যা করবে।
আপনি চিন্তা করে দেখেন কোথা থেকে কোথায় চলে আসলো। আর যেই মাত্রায় বল প্রয়োগ করেছে সেনাবাহিনী গোপালগঞ্জে, যে যতগুলো আমরা অফিসিয়ালি আপনার কিছু ফিগার 5 জন পর্যন্ত আজকে জানা যাচ্ছে, এটা তো কার অফিসিয়াল? এটা হলো ইউনুসের সরকারি অফিসিয়াল। ইউনুসকে, যার 40 বছরের জীবনে এমন কোনো গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট নাই যেখানে সে সত্য কথা বলেছে। একটা মিথ্যাবাদী, বাটপার এবং জঙ্গি নায়কের যে সরকার, তারা বলতেছে 5 জন, অথচ আজকে দেখেন গোপালগঞ্জে কিন্তু শত শত মানুষ নিখোঁজ, হ্যাঁ, হাজার হাজার ধরপাকড় হচ্ছে। আপনি দেখেছেন কখনো বাংলাদেশের কোনো জায়গায় সামরিক বাহিনী, আর্মি, নেভি সবাইকে নামানো হয় একটা জেলার লোকজনকে দমন করার জন্য? না, দেখেন নাই। তারপরেও এখন দেখেন বাংলাদেশে যেসব লোকজন মানবাধিকার নিয়ে কথা বলতো, আপনি কতগুলো লোক চিন্তা করেন, এই যে আনু মোহাম্মদ, তারপরে এই যে ডেইলি স্টার, প্রথম আলো, অধিকার, যারা যারা বাংলাদেশে এসব নিয়ে কথা বলতো, কারো কিন্তু কোনো মায়া লাগছে না, তাই না? অথচ বাংলাদেশের সবচেয়ে দমন পীড়ন চলতেছে আজকে এই মুহূর্তে গোপালগঞ্জে, এবং যেই রকম ভয়াবহ দমন পীড়ন আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখি নাই। আমরা ঢাকা শহরে কিছু উন্মাদনা দেখি। আমি 30 বছর সাংবাদিকতা করি, আমি কোনোদিনও দেখি নাই যে সেনাবাহিনীর গুলিতে বাংলাদেশিদের প্রাণ গেছে। না, আমিও দেখিনি, এইভাবে দেখিনি, এবং সেনাবাহিনীর এমনকি আমি কয়েকজন সিনিয়রের সঙ্গে কথা বলেছি, সিনিয়র সাংবাদিকের সঙ্গে, যে এরশাদ আমলে এরকম পরা আর কি, সামরিক পোশাক পরা মানুষ, মানে কর্মকর্তা বা সেনা, তারা বাংলাদেশের উপর গুলি করেছে কিনা, তারা বলছে না। না, আমি শুনিনি, দেখিওনি, দেখা তো হয়নি, আমি কখনোই দেখিনি। কিন্তু এখানে দেখেন 2-3 জন আর্মির জঙ্গি মিলে একটা নিরীহ ছেলেকে, আপনি যেটা বললেন যে কিভাবে এইগুলো এখন, এটার ফল কি হবে জানেন? সারা বিশ্ব আপনি জাতিসংঘের উপর খুব একটা নির্ভরশীল হতে পারেন না। জাতিসংঘকে কন্ট্রোল করে ইউএস, হ্যাঁ, তারা যতক্ষণ এটার লাগাম টেনে ধরে রাখবে ততক্ষণ এটার দিয়ে আমরা কিছু আশা করতে পারি না। আমি যেটা বলবো সেটা হলো, আজকে বিশ্ববিবেক নাড়া দেওয়ার জন্য বাংলাদেশের যেসব মানবতাবাদী মানুষ আছেন সারা পৃথিবীতে, আপনারা প্লিজ দয়া করে 4-5 জন করে জাতিসংঘের যে নিউ ইয়র্কে হেডকোয়ার্টার্স আছে সেখানে, আপনার জাতিসংঘের জেনিভাতে যে হেডকোয়ার্টার্স আছে সেখানে, আর নরওয়ের যে আপনার পার্লামেন্ট আছে যেখান থেকে এই শান্তি পুরস্কারের জন্য নাম ঘোষণা করে, এইটা আর একটা হলো যে সুইডেনের আপনার যেখান থেকে এই যে নোবেল প্রাইজগুলো নেওয়া হয় অসলোতে, সুইডেনের স্টকহোমে, এই জায়গাগুলোতে 4 জন মানুষ করে পালাক্রমে আপনারা সবাই গণ অনশন শুরু করুন। শুধু এই ভিডিওগুলো আপনারা ওইখানে দেখাতে থাকুন। 4 জন করে, শুধু 4 জন থাকবেন, 4 জনের যখন ক্লান্ত হয়ে যাবেন আর 4 জন যোগ দিবেন। আপনার মাধ্যমে আমি এই আহ্বানটা জানাচ্ছি সবাইকে, কারণ কি জানেন, পশ্চিমের বিবেককে নাড়া দিতে হবে। পশ্চিমের মানুষ অনেক মানবতাবাদী হয়ে গেছে, তারা হয়তো তাদের সরকারগুলো আজকে ইউনুস এবং বাংলাদেশের জঙ্গিদের সহযোগী হতে পারে, সেই দেশের মানুষগুলা নয়। সুতরাং আমি এটা একেবারে সুনির্দিষ্টভাবে বলছি আপনার মাধ্যমে, যে নিউ ইয়র্কে জাতিসংঘের হেডকোয়ার্টারের সামনে, জেনিভাতে জাতিসংঘের অফিসের সামনে, অসলোতে এবং স্টকহোমে আপনি 4-5 জন করে গ্রুপ করে আপনারা 1 মাস ব্যাপী শুধু এই ভিডিওগুলা দেখান, কিভাবে ইউনুসের এই বর্বর বাহিনীগুলা নিরীহ বাংলাদেশিদের মারছে। দেখুন আপা, এই স্কেলে যদি শেখ হাসিনা সরকারের সময় জুলাই আগস্টে মানুষ হত্যা হতো, 10,000 মানুষ খুন হয়ে যেত। ইউনুস অল্প সময়ের মধ্যে যেভাবে এতগুলা মানুষকে মারলো, কতগুলো আমরা এখনো জানি না, এবং এই সংখ্যা কোনোভাবে 20-এর নিচে নয় আমি আন্দাজ করছি। কারণ হলো তারা তো লাশ, আর এই লাশগুলোকে কেন তারা সুরতহাল করতে দিল না? শেষ পর্যন্ত আমি যেটুকু খবর পেয়েছি, একটা লাশেরও কিন্তু তারা সুরতহাল করতে দেয়নি। আমি আন্তর্জাতিক গণমাধ্যমে সবার কাছে দাবি জানাতে চাই, গত বছরের জুলাই আগস্ট থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যত মানুষ মারা গেছে
প্রত্যেকটা লাশের সঠিক ময়না তদন্ত হোক। এই ময়না তদন্তের মধ্যে বের হয়ে আসবে কারা জুলাই আগস্টে জঙ্গিদের হত্যা করেছে, কারা এখনো হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, কারা একেবারে আপনি দেখুন একটা পাথরের মৃত্যু আমরা দেখেছি পাথর দিয়ে পেয়ে, কিন্তু 5 আগস্ট থেকে গত বছরের 5 আগস্টের পর থেকে যতগুলা মৃত্যু এই জঙ্গিরা এনসিপির জঙ্গিরা মৌলবাদীরা করেছে প্রত্যেকটা মৃত্যু কিন্তু অতটাই নিষ্ঠুর। আপনি যদি হারুনুর রশিদ আপনি 5 আগস্ট থেকে কেন বলছেন? আপনি যদি দেখুন যে 18 জুলাই পর থেকে আমি বলবো মানে 19 জুলাই বাংলাদেশ সব ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো। সেই সময় 19 জুলাই যাত্রাবাড়িতে যে তাণ্ডব ঘটে গেছে আমরা তার ছিটে ফোটাও জানি না। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এটার উপর ইনভেস্টিগেট করছি, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, আমরা তার ছিটে ফোটাও জানি না যে ভয়ঙ্কর তাণ্ডব 19 জুলাই বাংলাদেশে ঘটে গেছে। এখন এই প্রত্যেকটি মৃত্যু নিঃসন্দেহে নির্মম, কিন্তু আপনি যে বিষয়টি বলছেন যে কেন এই গোপালগঞ্জে যারা মারা গেছে তাদের একটিরও ময়নাতদন্ত হয়নি, এবং যে যারা আপনার 5 আগস্টের আগে পরে মারা গেছে, 5 আগস্টের আগে যারা মারা গেছে তাদের ময়নাতদন্ত হয়েছে, তারপরে কারো কোনো ময়নাতদন্ত হয়নি কেন? এই ময়নাতদন্ত যদি করা হয় তাহলে কিন্তু ইউনূস যে বলেছিল তার মেটিকুলাস ডিজাইন, মেটিকুলাস প্ল্যান সেগুলো বের হয়ে আসবে, এবং এই ময়নাতদন্তগুলো হওয়া খুবই দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই আহ্বান জানিয়েছেন, আমরা সবাই এই আহ্বান জানাই, কারণ জুলাই আগস্ট মাসে গত বছরের বাংলাদেশের একটা স্থায়ী ক্ষতি হয়ে গেছে। আজকে দেখেন বাংলাদেশের মানুষের নিরাপত্তা নাই, বাংলাদেশের মানুষের রুটি রোজগারের ব্যবস্থা নাই। আপনি দেখুন, একটুখানি রিলেট করুন, আমরা না এত দ্রুত এত রকম ঘটনা ঘটছে, আমরা না এই যে পিসেস, একটা পাজেলের পিসেস সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলে পুরো দৃশ্যটি, পুরো পাজলটি আমরা মেলাতে পারছি না আসলে। আপনি দেখুন, এই যখন ময়নাতদন্তের কথা বলা হয়েছিল তখন সার্জিস আলম ঘোষণা দিলেন যে যদি এই লাশ উত্তোলন করা হয় তাহলে যুদ্ধ হয়ে যাবে দেশে। কেন? তার কি হাইট? কারণ হলো এই জঙ্গি সার্জিস নামে যে জঙ্গি, যে ছাত্র লীগের মধ্যে লুকিয়ে ছিল, এবং হাসনাত, এই আত্মঘাতী জঙ্গিগুলা তো জানে ওরাই খুনগুলা করেছে। ওরা বা ওদের সহযোগীরা পিছন থেকে গুলি করে, এবং সেনাবাহিনী থেকে বিভিন্ন অফিসাররা আপনার সিভিল ড্রেসে বের হয়ে এসে, যারা হিজবুতের সদস্য, শিবিরের সদস্য, এরা পেছন থেকে গুলি করে নিরীহ মানুষকে মেরেছে, জঙ্গিদেরও মেরেছে। যারা মারা গেছে তাদের মধ্যে নিরীহ মানুষ আছে, জঙ্গি আছে, কিন্তু এই ময়নাতদন্তগুলো হলে সার্জিসরাই যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা বের হয়ে আসবে, সেই জন্য তারা এটা হতে দিতে চায়নি। ওকে, এখন ধরেন আমরা দেখলাম জাতিসংঘ, আপনিও বলছিলেন যে ভলকার টুর্ক, তিনি কিভাবে করে, তিনি নিজে বলেছেন বিবিসির টক শোতে যে তিনি সেনাপ্রধানকে বলেছেন যে যুক্ত না হতে, রাইট? জি, এবং হলে শান্তি করতে পারেন না কোনোভাবেই, তিনি একটি সার্বভৌম রাষ্ট্রে এটা তার এখতিয়ারই নাই, পারেন না। তিনি বড়জোর সরকারকে হুঁশিয়ারি দিতে পারেন, কিন্তু তিনি সেনাপ্রধানকে সরাসরি এই কথা বলতে পারেন না, তারা করেছে। এখন গোপালগঞ্জে যা ঘটছে, পুরো বাংলাদেশে যা ঘটছে, এর জন্য মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? জাতিসংঘ যদি এই মেটিকুলাস ডিজাইনের অংশ হয়, মানুষের উপায়টা কি আছে? দেখুন, যেভাবে হোক এই জঙ্গি ভলকার ট্যুরকে ইউনূস তার মেটিকুলাস প্ল্যানের অংশীদার করতে পেরেছে। ইউনূস তো আগে থেকেই বিভিন্ন দেশের মানুষজন চেনে, এই ষড়যন্ত্রে সে যুক্ত হয়েছে, ভলকার ট্যুরকে সে এই ষড়যন্ত্রে যুক্ত করেছে। ইউনাইটেড স্টেটস বাংলাদেশের সরকার পরিবর্তন চেয়েছে, তারা অগ্রিম $29 মিলিয়ন পাঠিয়ে দিয়েছে। দেখেন এই টাকাগুলো কারা পেয়েছে? যাদের কথা মানুষ শোনে, মনে করেন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সিনেমার, নাটকের, আপনি লেখক, কবি, সাহিত্যিক, এই লোকগুলোকে এই টাকাগুলা দিয়েছে, যারা অভিনয় করতে পারে, যারা ভালো কান্না করতে পারে। আমরা দেখেছি না কত রকম কান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার এসে কাঁদছে, আপনার বিভিন্ন নাটকের অভিনেতা অভিনেত্রীরা এসে কান্নাকাটি করছে। আজকে কোথায়? আজকে কি কেউ একটা কথা বলছে? আমি বলি এই সব কান্নাকাটিও নাকি মেটিকুলাস ডিজাইনের অংশ। এগুলো মেটিকুলাস ডিজাইনের অংশ, কারণ হলো ডিজাইনটা এত উর্বর না হলে শেখ হাসিনার মতো এত বলিষ্ঠ নেতৃত্বে সরকারকে সরানো কিন্তু এত সহজ ছিল না। মানে বলা হয় এটা হচ্ছে ভেরি ওয়েল স্ক্রিপ্টেড এন্ড ভেরি ওয়েল ইমপ্লিমেন্টেড। জি, কিন্তু আপনি আমাকে বলুন তো, আওয়ামী লীগ সরকার খুব প্রতাপশালী সরকার ছিল, তারা কেন এইগুলি বুঝতে পারলো না? এই ব্যর্থতা কি তারা নেবে?
এক নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আজকে আমরা দেখছি আন্তর্জাতিক অঙ্গনে, এটার দায় আপনিও এড়াতে পারেন না হয়তো, আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ এক ধরনের বিচ্ছিন্নতায় ভুগছে, এটার দায় তারা কি নেবে? আচ্ছা ঠিক আছে, আমি দুটো কথারই উত্তর দিচ্ছি আপনাকে। প্রথম হলো যে আওয়ামী লীগ সরকার কেন এটা বুঝতে পারলো না। আওয়ামী লীগ সরকারের উপর একটা, আমি বিশ্বাস করি, একটা মনস্তাত্ত্বিক চাপ পড়েছিল। আপনার এই যে গত 10-12 বছর যে পিনাকিরা বলে আসছিল যে এই বাংলাদেশের সব ধ্বংস করে দিচ্ছে শেখ হাসিনা, বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে, বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে যাচ্ছে, গুম খুন হচ্ছে অনাচারে। আমি জানি না, আমি অন্যান্য জায়গায় এই কথাগুলো বলেছি। দেখেন, এই 3টা বিষয়ে অপপ্রচার শুরু হয়। আপনার সময় থাকলে আমি একটু বুঝিয়ে বলি আপনার প্লিজ বলুন, বলুন, এই কথাগুলি জানা দরকার। জি, 3টা বিষয়ে অপপ্রচার শুরু হয়। একটা অপপ্রচার কি, শেখ হাসিনা সরকার গুম খুন ইত্যাদি করছে, কিন্তু আমরা হিসাব করে দেখবেন গুম খুনের ক্ষেত্রে শুধু 2টা লোকের একটা প্রণিধানযোগ্য গুম হয়েছিল, চৌধুরী আলম একজন, আর হলো যে ইলিয়াস আলী। আবার ইলিয়াস আলীর গুমের ক্ষেত্রেও কিন্তু বিএনপির নেতারা বলেছেন, মির্জা আব্বাস সাহেব বলেছেন যে এটা বিএনপি করেছে। জনাব হারুন আল রশিদ, একটু মাঝখানে ইন্টারাপ্ট করি আপনাকে। ধরেন গুম হওয়ার ক্ষেত্রে ইলিয়াস আলী কিভাবে করে গুম হয়েছিলেন, আমি তখন মাছরাঙা টেলিভিশনে কাজ করতাম, এটা কিন্তু ইনভেস্টিগেশনটা আমি করেছিলাম, আমি বের করেছিলাম তিনি কিভাবে করে গুম হয়েছিলেন, কারা তাকে গুম করেছিল। শেখ হাসিনার সরকার যে একক কোনো সরকার ছিল না, তার একটা ছায়া সরকার ছিল। আমি আজকে বলতে দ্বিধা নাই, আমি নিরাপদ স্থানে আছি, সেজন্য আমি নির্দ্বিধায় বলি, তার ছায়া ছিল এই যে যারা আজকে সেনাবাহিনী, তারা কিন্তু শেখ হাসিনার এগেইনস্টে খুব তীব্রভাবে কাজ করেছে। ইলিয়াস আলী গুমের ক্ষেত্রে আমার ওই প্রতিবেদন হয়তো এখনো অনলাইনে সার্চ দিলে পাওয়া যাবে। আমি এই রিপোর্টটি আপনার কি বলে মাছরাঙা টেলিভিশন এটি করেছিলাম। এমনকি একটা প্রত্যক্ষদর্শী ডাব বিক্রেতার একটি সাক্ষাৎকারও আমি নিয়েছিলাম, সেটি প্রত্যক্ষদর্শী ছিল। ওই ডাব বিক্রেতা ছেলেটিকে আর কোনোদিন আমি খুঁজে পাইনি, এটার জন্য আমার কিছু অপরাধ বোধ আছে। 1 নাম্বার। 2 নাম্বার, সাগররুনি হত্যাকাণ্ড, এই ঘটনাটি এই সেনাবাহিনীর লোকেরা ঘটিয়েছে। আমি প্রমাণ সহ রিপোর্ট তৈরি করেছিলাম, সে তখনও আমি মাছরাঙা টেলিভিশনে ছিলাম। রুনি আমার বন্ধু ছিল, সাগর সারোয়ার আমার সহকর্মী ছিল তখন মাছরাঙা টেলিভিশনে। এটির পেছনেও এই সেনাবাহিনী যুক্ত ছিল, আমার কাছে পুরো এভিডেন্স সহ আমি রিপোর্ট করেছিলাম। সেই রিপোর্ট আমি মাছরাঙা টেলিভিশনে প্রচার করতে পারিনি। আজ আমি যখন দেখি যে এই সেনাবাহিনী আজকে মানুষের উপরে এভাবে করে বন্দুক তাক করছে, গুলি করছে, আমি যখন পাজল মেলাতে চাই সেই 2012 সালের হত্যাকাণ্ড, তার আগে সাগররুনি হত্যাকাণ্ডের আপনি দেখেন অল্প কিছুদিন আগে বা পরে ইলিয়াস আলী নিখোঁজ হয়েছিলেন, রাইট? আপনি দেখেন এই সময়কার ঘটনাগুলো কিন্তু ফলে একই সূত্রে সবকিছু মানে কিনা এই সেনাবাহিনী তলে তলে শেখ হাসিনা সরকারের কাঁধে গলি রেখে তারা এই অঘটনগুলি ঘটিয়েছে কিনা, এটি সরকার এত বছর ক্ষমতায় থাকার পরও না বুঝে কিভাবে করে পারে। সেই জায়গাটায় আমি আসছিলাম। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো তথ্য দিলেন। দেখুন, তখন গুম খুন যা হয়েছে তার এটাকে 200 গুণ বাড়িয়ে বলা হয়েছে। আমি দেখেন, আমি ভূমধ্যসাগরের চারিদিকে চাকরি করেছি, 4টা দেশ, আমি ভূমধ্যসাগরের আফ্রিকার ওই পাশে 2টা দেশ, আপনার ইউরোপের এই পাশে 2টা দেশ, 4টা দেশ, আরো কয়েকটা দেশে আমি দায়িত্ব পালন করছি। অর্থাৎ মোটামুটি পুরো এলাকাটা আমার চেনা আছে। প্রতি বছর এই ভূমধ্যসাগরে আফ্রিকা থেকে আপনার ইউরোপ আসার ক্ষেত্রে বহু বাংলাদেশি মারা যায়। এই সব বাংলাদেশির সংখ্যাকে শেখ হাসিনার গুমের খাতায় এই অপপ্রচারকারীরা ঢুকিয়েছে। এইভাবে আপনার যা কিছু হয়েছে সেটাকে 200 গুণ 300 গুণ। এখনো কিন্তু আমরা ফেসবুকে একটা পোস্ট দিলে বাংলাদেশি মৌলবাদী জঙ্গিরা এসে বলে যে ওই যে 17 বছর এই যে হাজার হাজার লক্ষ লক্ষ এই সেই, আপনারা কোথায় ছিলেন? আসলে হয়েছে এইভাবে, আপনার দুটো হয়েছে, 200টা বলেছে। শেখ হাসিনার সরকার, তার যে দায়িত্ববান লোকজন কোনো ব্যবস্থা এর বিরুদ্ধে নেয় নাই। তারপরে আপনারা দেখুন, প্রথম হলো একটা হলো যে মানবাধিকার লঙ্ঘন করছে, অত্যাচার করছে ইত্যাদি, এই একটা অভিযোগ তারা শুরু করেছে, হ্যাঁ, অপপ্রচার হিসাবে। দ্বিতীয় অপপ্রচারটা কি ছিল, যে বিলিয়ন বিলিয়ন ডলার আপনার বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আমি বলছি না যে পাচার হয় নাই, আমি বলছি না যে দেশে কোনো দুর্নীতি হয় নাই, কিন্তু দেখা গেছে পদ্মা সেতু বানাতে যত টাকা খরচ হয়েছে এইটাকে আপনার দেবপ্রিয়র মতো বদমাস লোকজন যোগ করে বলে দিচ্ছে এই টাকা পাচার হয়ে গেছে। বাজেটে যদি আপনার যেই টাকাটা দেওয়া হয় তার একেবারে 70% এরা যোগ করে বলে দিচ্ছে পাচার হয়ে গেছে। এইভাবে আপনার যেখানে 2 টাকা 10 টাকা পাচার হয়েছে সেটাকে ফুলিয়ে
পাপিয়ে 200 টাকা 500 টাকা বলা হয়েছে। শেখ হাসিনা সরকার কখনোই আমরা দেখি নাই গুরুত্ব নিয়ে এই অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়াতে। তারপরে ধরুন এই যে মানবাধিকার লঙ্ঘন, যে রাজনৈতিক অভিযোগ, দুর্নীতি, যে অর্থনৈতিক অভিযোগ, সেটা যদি 5-10% সত্যতা থেকেও থাকে, তার চেয়েও মানুষকে সবচেয়ে বেশি কাবু করেছে আরেকটা অপপ্রচারে, যে শেখ হাসিনা সরকার ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। আপনি দেখুন, আজকে আপনি যদি আপনার দর্শক, যেসব দর্শক এখনো বিশ্বাস করে, এবং বাংলাদেশে অনেক মানুষ বিশ্বাস করে যে শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, আপনি যদি ওই লোকগুলোকে জিজ্ঞেস করেন যে আপনি আমাকে একটা উদাহরণ দিন, আপনি যে 24 ঘন্টা জীবন যাপন করেন, সেখানে কোন কাজে আপনার মনে হয় যে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে? সে কিন্তু কোনো উত্তর দিতে পারবে না। সে ওই পিনাকির কাছে সোনা, সীমান্তে হত্যা, হ্যাঁ, এই ধরনের কিছু কথা বলবে, যে আপনার ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ইত্যাদি। দেখুন, ট্রানজিট ট্রান্সশিপমেন্টকে মোটা দাগে জঙ্গিরা, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা বলে যে বাংলাদেশের কাছে। এক মিনিট, হ্যাঁ, যে আপনি যেটা বলছেন না, এখন বলবে কি আমরা ভারতের দালাল, হ্যাঁ, রয়ের এজেন্ট। আই ডোন্ট মাইন্ড, কেউ আমাদের বললে আমি কিছু মনে না, আমি তো চাচ্ছি আমাকে এক বছরে, দেখুন, এক বছরে তারা একটি গোপন চুক্তিও কি দেখাতে পেরেছে? সেই জায়গায় আমি আসছিলাম, জি, সেই জায়গায় আসছিলাম। এখন দেখেন, আপনি যদি এমন কোনো আপনার অনুষ্ঠানে পান যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়েছে, এমন কোনো কনভিন্সড লোক যদি আমার কাছে আসে, আমি এই প্রশ্নের উত্তর নিতে রাজি আছি। সত্য কথা হলো, শেখ হাসিনা সরকার তো ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করেনি। যখন ভারত ট্রান্সশিপমেন্টটা বাতিল করে দিল, অর্থাৎ বাংলাদেশের মালপত্র ভারতের উপর দিয়ে হয়ে তৃতীয় দেশে রপ্তানি হতো, তখন আমরা জঙ্গিরা এবং মৌলবাদীরা, স্বাধীনতা বিরোধীরা যেই জিনিসটাকে দেশ বিক্রি করে, সেইটার সূত্র ধরে আমরা যদি বলি, দেখা যাবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বাংলাদেশের কাছে বিক্রি করে দিয়েছে। অথচ এমনকি আওয়ামী লীগের সরকারও এই সুযোগ সুবিধাগুলো যে তারা ভারতের কাছ থেকে নিচ্ছে, তারা কিন্তু জনগণকে এটা জানায়নি। জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন কি, কোনো একটা হয়তো আবেগের মুহূর্তে, যে উনি ভারতকে সুযোগ সুবিধা দিয়েছে, বললেন যে মনে রাখবে কি সুযোগ দিয়েছেন, যেটা একটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বিধিবদ্ধ নৈতিক সুযোগ, যে আপনি আপনার রাষ্ট্রের মধ্যে, আপনি আপনার প্রতিবেশী রাষ্ট্রের জঙ্গিদের, স্বাধীনতা বিরোধীদের, বিচ্ছিন্নতাকামীদের কোনো ঠাঁই দিবেন না। শেখ হাসিনা সরকার এটা করেছে, এটা একটা আন্তর্জাতিক আইন উনি পালন করেছেন। হ্যাঁ, এর বেশি কিছু ভারতের জন্য উনি করেন নাই, বরঞ্চ ভারত বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে, যেটা শেখ হাসিনা সরকারই আদায় করেছে। জনাব হারুন আল রশিদ, একদম ভারত যে কোনো দোষ নাই এটা বলা ঠিক হবে না। কারণ কি, আপনি আমাকে বলুন কোন জায়গাটায় দোষ। তিস্তা চুক্তিটা, তিস্তা আমাদের ন্যায্য অধিকার, মমতা ব্যানার্জির জন্য সেটা করতে পারেনি। এটা পুরো ভারতের আমি দোষ দিব না, এটার জন্য এককভাবে মমতা ব্যানার্জি দায়ী। এই ইস্যুটা ঠিক আছে। এই ইস্যুটা হলো কি, আপনার বাংলাদেশের সাথে ভারতের দুইটা মাত্র ইস্যুতে আপনার ইমব্যালেন্স আছে। একটা হলো আপনার এই পানি বন্টন, আপনি যেটা বললেন, আরেকটা হলো যে সীমানায় যে হত্যাগুলা হয়, বছরে 8-10টা মানুষ হত্যা হয়, প্রতিটা মানুষ বাংলাদেশি, প্রতিটা অবৈধভাবে ভারতে ঢুকেছে। ঠিক আছে, এইটা কেন হয়? এবং পানি চুক্তিগুলা, এইটার জন্য আপনি বলতে পারেন, কিন্তু এটার জন্য আপনি বলতে পারেন না যে বাংলাদেশকে ভারতের কাছে শেখ হাসিনা বিক্রি করে ফেলেছে। এখানে যে জিনিসটা, এই পানি চুক্তিগুলা এবং সীমান্তে হত্যা, এইগুলা সমাধান করার জন্য বাংলাদেশের কূটনীতি ততটা বলিষ্ঠ নয়। এগুলা করতে হলে শেখ হাসিনাকে করতে হয়। কেন করতে হবে? এটা তো কূটনীতির জিনিস। কারণ হলো, বাংলাদেশের কূটনৈতিক সেক্টরটাকে বাংলাদেশের কোনো সরকারই দাঁড়াতে দেয়নি। অর্থাৎ এই কূটনৈতিক সার্ভিস থাকা না থাকায় বাংলাদেশের কিছু এসে যায় না। একটা শক্তিশালী বাংলাদেশের মতো যে দেশে আর্মি, এইরকম আপনার আর্মি শুধু জাতিসংঘের দিকে তাকিয়ে থাকে, আর্মি দেশের কোনো ক্রান্তি লগ্নে আপনার জাতিসংঘের কর্মচারী, ইউএস স্টেট ডিপার্টমেন্টের কর্মচারীর অধীনে চলে যায় বৈধ সরকারের বাদ দিয়ে, সেই রকম দেশে একটা বলিষ্ঠ জাতীয়তাবাদী কূটনৈতিক ফোর্সের দরকার ছিল। সেটা আমাদের দেশে হয় নাই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আগামী দিনে, এতে কোনো সন্দেহ নাই, উনি সরকার গঠন করবেন, আমরা এই দাবিগুলো ওনার কাছে রাখবো। কিন্তু এই দুইটা ইস্যুর উপর আপনি কিন্তু বলতে পারেন না যে ভারতের কাছে বাংলাদেশ। আমার তো মনে হয়, দেখুন, এই কথা আমার বলা হয়তো সঙ্গত কিনা আমি জানি না, কিন্তু আমি আজ বলতে দ্বিধা করি না যে হয়তো এমন একদিন আসবে, দেখুন, যে প্রমাণিত হবে শেখ হাসিনা কত বড় দেশপ্রেমিক ছিলেন। তিনি বারবার করে বলেছেন যে ওই সাদা লোকেরা আমাদের সেন্ট মার্টিন চায়, আমি যদি তাদেরকে দিয়ে দেই তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারি, রাইট? তিনি তো বারবার করে বলেছেন। তিনি এও বলেছেন তিনি বঙ্গবন্ধুর কন্যা, তিনি সেটি হতে দেবেন না, তিনি সেটি করবেন না।
এখন তো আমরা সেই বাস্তবতা দেখছি, সেই হ্যাঁ, বাস্তবতা সেই তো দেখছি বাস্তবতা আমরা। শুধু দেখুন, জুলাই আগস্টে শেখ হাসিনা কেন সরে গেলেন? যাতে এই কিলিং, মানে যেভাবে মানুষ মারা যাচ্ছে এই সংখ্যাটা আর বৃদ্ধি না পায়। আপনি সে, এবং সেই কিলিংসটা হচ্ছিল জঙ্গিদের একটা অনাচারের সেটা কি মাধ্যমে। সত্যি কিনা, কারণ আমরা বিভিন্ন বাংলাদেশে এখন কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা তো জানি না। বলা হচ্ছে যে শেখ হাসিনা আরো বল প্রয়োগ করতে চেয়েছিলেন। না, সত্যটা হলো শেখ হাসিনা এই 200-400 যে কয়টা মৃত্যু হয়েছে, এই মৃত্যুর সংখ্যাটা যাতে আর না বাড়ে সেই জন্য উনি সরে গেছেন, এটাই হলো সত্য কথা। তাহলে দেখেন শেখ হাসিনার দেশপ্রেম দেখেন, মানুষের প্রতি দরদ দেখেন। আর বিপরীতে আজকে ইউনূস কি করছে, এই ডাকাতগুলা আর তার আপনার পুলিশের, আপনি দেখেছেন নিশ্চয়ই, আমার চেয়ে আপনি ভালো করে জানেন যে পুলিশ হেডকোয়ার্টারে চলে গেছে 3 জন জঙ্গি, জঙ্গি জাহাঙ্গীর, জঙ্গি আসিফ নজরুল, জঙ্গি ছোট আসিফ। এরা গিয়ে পুলিশকে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে সাধারণ নিরীহ জনগণকে মারতে হবে সেই জন্য তারা নির্দেশনা দিচ্ছে। আপনারা বাংলাদেশে কখনো আই এই ক্যানট ধরনের বিলিভ ইট, বাংলাদেশের মানুষ কি এই দৃশ্য দেখে বুঝতে পারে না কি হচ্ছে? মানুষ, বাংলাদেশের মানুষের কাছে এই ব্যাপারে আমার কিছু বলার আছে। আপনি প্রশ্ন করুন, আপনার সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি কিনা জানি না, আপনি মোটামুটি আমার মনে দিয়েছেন। হয় আমাকে ধরিয়ে দেন। যে না, এই যে বাংলা, এই যে ধরেন আসিফরা যেই হেডকোয়ার্টারে বসে নির্দেশনা দিচ্ছে, এটা কোন এখতিয়ারে তারা দিতে পারে, কি আইনে দিতে পারে? বাংলাদেশ অ্যাকচুয়ালি 5 আগস্টের পর থেকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর, যিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি সরে যাওয়ার পর থেকে বাংলাদেশে কোনো আইন কানুন বালাই কিচ্ছু নাই। এগুলা চাওয়া হলো অরণ্যে রোদন করা। আপনার কোন আইন তারা মেনেছে? তারা সংবিধান ধরে শপথ করেছে যে আমরা সংবিধান রক্ষা করব। আপনি দেখেন এই যে জঙ্গি মাহফুজ, সে শপথ নিয়েছে এটা বলে যে আমি সংবিধান রক্ষা করব, তারপরে সে বঙ্গবন্ধুর ছবি কিন্তু আপনার এই বঙ্গভবন থেকে নামিয়েছে। এদের কাছে কোনো আইন নাই, কানুন নাই, কিছুই নাই। এদের কাছে আছে বিদেশি শক্তি, তাদের কাছে নিরাপত্তা চেয়ে এরা বসে আছে। আর এদের মনের মধ্যে হলো যে বাংলাদেশে একটা শরিয়া শাসন কায়েম করবে আফগানিস্তানের মতো। এটাই হলো ওদের ওদের চূড়ান্ত লক্ষ্য। জি। এখন আন্তর্জাতিকভাবে মানে গোপালগঞ্জে যা হচ্ছে, এটির জন্য আপনি বলেছেন যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর হেডকোয়ার্টারের সামনে আপনি বলেছেন অন্তত 4 জন করে বসে থাকে প্রতিবাদ জানানো, ভিডিওগুলি দেখানো। এর ভিডিওগুলো বাইরে মানুষকে দেখাবে। জি, এর বাইরে বাংলা মানে বাংলাদেশের অভ্যন্তরে আপনি জানেন যে আওয়ামী লীগের তরফ থেকে একটি হরতাল ডাকা হয়েছে আগামী রোববার 20 জুলাই। এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের পরিকল্পনা কি, কিভাবে অগ্রসর হবে, এই ব্যাপারে কোনো জানা আছে আপনার? না, আমার জানা নেই, আমি তো আসলে বিচ্ছিন্ন থাকি। তবে আমি গোপালগঞ্জে যেটা দেখলাম, আপনি আমি আমাদের আর কোনো সন্দেহ থাকার কারণে সারা বাংলাদেশের মানুষ কিন্তু একদিন এইভাবে জ্বলে উঠবে। সেই দিন কিন্তু ইউনূসটা, হয়তো ইউনূস পালিয়ে যাবে, ওই যে তার সাথে যে আরেক বাটপার আছে খলিল পালিয়ে যাবে, আরো কিছু উপদেষ্টা হয়তো এক বিমানে পালিয়ে যাবে, বাকি সবাই বাংলাদেশে ধরা পড়বে। এবং ওরা যে পরিমাণ নিষ্ঠুরতা বাংলাদেশের মানুষের সাথে করছে, সেদিন মানুষ কিন্তু ওদের প্রতি সেই রকমই নিষ্ঠুর হবে। এটা আটকানোর কোনো সুযোগ নাই। আজকে সারা বিশ্বে আমাদের এই কথাটা বলা দরকার যে দেখো, গত বছর জুলাই আগস্ট থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের উপর ইসলামিক জঙ্গিরা, হ্যাঁ, আপনার স্বাধীনতা বিরোধীরা যেই অত্যাচার করেছে ইউনূসের নেতৃত্বে, সেই অত্যাচার যখন এই লোকগুলা, যেই ভুক্তভোগী মানুষ যখন এদের উপর প্রতিশোধ নিতে যাবে, সেদিন কিন্তু তোমরা কিছু বলে সেটা হবে না। কারণ হলো যে আপনি তো আজকে মানুষকে বাঁচানোর জন্য কাউকে বলছেন না। আজকে আমরা কি কোনো এই হিউম্যান রাইটস অর্গানাইজেশন কাউকে কি আসলে বলিষ্ঠভাবে কিছু বলতে দেখছি? কেন জানি না জানেন? ইউনূস আছে ওদের সামনে। আপনি যদি ইউনূস আসার পর ইউনূসের, আমাকে এই একটা জিনিস আপনি খেয়াল করেছেন, যে মনি হায়দার নামে যে জঙ্গিটা ইউনূসের সাথে আছে, ও কিন্তু বারবার বলছিল যে ইউনূস যদি খোঁড়া হয়, ইউনূস যদি লুলা হয়, তাও সে শুধু বসে থাকলেই আমরা সেফ। এক্স্যাক্টলি সেই ঘটনাটা ঘটতেছে। মনি হায়দার, জঙ্গি জাহেদ, এরা কিন্তু এই জিনিসটাই বারবার বলেছে। এবং সবগুলা জঙ্গিকে প্রোটেকশন দিচ্ছে ইউনূস। কিন্তু বিশ্ব তারপরেও কিছু কিছু খবর পাচ্ছে। আমি আপনার সাথে কথা বলার আগে দেখলাম কোথায় কোথায় খবরটা হয়েছে গোপালগঞ্জের, মোটামুটি সারা বিশ্বে কিছুটা খবর হয়েছে। তারপরে আমাকে আমি যদি মনে করি, বলতেন, আমাকে যদি একটু বলতেন, কারণ গোপালগঞ্জের মানুষ অনেকে আমাকে নক করছে। আমি 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 একটা সাংবাদিক মানুষ, আমি কি করব তাদের জন্য বলেন? আমি শুধুমাত্র প্রচারটুকু করতে পারি, সেটি আমি আমি চেষ্টা করছি। আমি আপনি যথেষ্ট যদি করছেন, আরেকটু করতে পারতাম তাদের জন্য।
আপনার জায়গা থেকে আপনি যথেষ্ট করছেন। এখন আমাদের হয় মরতে হবে, এই জঙ্গিদের উৎখাত করতে হবে। আমি ভবিষ্যতে আওয়ামী লীগের আন্তর্জাতিক মিডিয়ায় কোথায় কি আসছে যদি একটু আমাদেরকে একটু সংক্ষেপে আন্তর্জাতিক মিডিয়া আমি অনেক জায়গায় দেখেছি, রয়টার্সে দেখলাম, আপনার আল জাজিরায় হ্যাঁ, দেখলাম, অস্ট্রেলিয়ান একটা টিভি চ্যানেলে দেখলাম, আপনিও দেখেছেন এগুলো, আমি নিশ্চিত আমার থেকে আপনি বেশি দেখেছেন। বিষয়টা হলো যে তারপরও আমি মনে করি এই রকম একটা গণহত্যা যেভাবে আসা উচিত ছিল, ভারতীয় অনেকগুলো মিডিয়া চ্যানেলে এসে, নিউজ পেপার এসে, সেইভাবে কিন্তু এটা আসেনি। যে যেই পরিমাণ অত্যাচার হচ্ছে আজকে একটা জেলাতে, আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের মানুষকে শাস্তি দেওয়ার জন্য তারা নৌবাহিনী নামিয়েছে। এটা কি আমরা কখনো ভেবেছি? আমরা কখনো এটা আমি দেখেছি? জীবনেও দেখি নাই এরকম আজকে সেটা হচ্ছে। নৌবাহিনী নামছে দেশের জনগণের বিরুদ্ধে, আমি জীবনেও এটা দেখিনি। তারপরেও আমি গোপালগঞ্জের মানুষকে ধন্যবাদ দিব, এই মানুষগুলা খাঁটি বাংলাদেশি দেশপ্রেমিক, এবং আমি আজকে একটা ফেসবুক পোস্ট দিয়েছি, ভবিষ্যতে বাংলাদেশের রাজধানী গোপালগঞ্জে করে ফেলা হোক। আপনি দেখুন, আমি এটাকে হাসির জন্য বলছি না, কোনো ধরনের আবেগ নিয়েও বলছি না। আপনি দেখুন, গোপালগঞ্জে যদি বাংলাদেশের রাজধানী থাকতো, এই 5ই আগস্ট কিন্তু জঙ্গিরা ঘটাতে পারতো না, ঢাকা শহর থেকে এখানে ঘটিয়েছে। এবং গোপালগঞ্জে বাংলাদেশের রাজধানী করতে হবে, এবং সে তার আশেপাশে কোনো স্বাধীনতা বিরোধীকে ভিড়তে দেওয়া যাবে না। কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে, এখানে স্বাধীনতা বিরোধীদের কোনো কিন্তু ঠাঁই নেই। জি, আমি শেষ করব আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি রেখেছিলাম, ওইটার উত্তরটা আমি পাইনি। সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকার কূটনৈতিকভাবে বহির্বিশ্বের সঙ্গে অনেকটা বিচ্ছিন্নতায় ছিল কিনা, যে কারণে এখনো তারা এক ধরনের বিচ্ছিন্নতা রয়েছে, এবং ধরেন জাতিসংঘ বলুন, অন্যান্য মানবাধিকার সংস্থা বলুন, যারা প্রভাবশালী, যারা পলিসি মেক করে, তাদের সঙ্গে একটা দূরত্ব আমরা দেখছি কিনা। হ্যাঁ, বাংলাদেশের সরকারের, আওয়ামী লীগ সরকারের কূটনীতিটা ছিল অত্যন্ত দুর্বল। কারণ হলো তারা কখনোই, আওয়ামী লীগের শুধু সরকারের একমাত্র প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব ছাড়া আমরা কিন্তু কাউকে তার যথাযথ দায়িত্ব পালন করতে আমরা দেখিনি। যদি ধরেন যথাযথ দায়িত্ব পালনের মধ্যে কি ছিল, এই যে বছরের পর বছর, এই প্রশ্নটা আপনি করেছিলেন, আমি কিভাবে আওয়ামী লীগের সরকার করতে পারলো, বছরের পর বছর পিনাকি, আপনার এই যে তাজ হাসমি, এই ইলিয়াস, হ্যাঁ, এই যে লোকগুলা বছরের পর বছর বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করেছে কতগুলো মিথ্যা অপবাদ দিয়ে, বাংলাদেশ সরকারের কোনো অংশ থেকে এগুলোর কোনো ধরনের প্রতিকার করা হয় নাই। অথচ প্রতিকার করা কিন্তু খুবই এমন কঠিন কাজ না। পিনাকি যদি পারে, ইলিয়াস যদি পারে, মাহমুদুর রহমান যদি পারে, হ্যাঁ, তাহলে কেন আওয়ামী সমর্থক কিছু মানুষ পারবে না? তারা কিন্তু এই জিনিসটা, আরো দুঃখের বিষয় কি, এই ইন্টারনেট গুলা বাংলাদেশের মানুষকে হাতে হাতে ঘরে ঘরে পৌঁছে দিল শেখ হাসিনার সরকার, কিন্তু তার সমূহ সদ্ব্যবহার করলো দেশ বিরোধী জঙ্গি গোষ্ঠী। এই জায়গায় আমি মনে করি আওয়ামী লীগের লোকজন মগজ ধোলাইকৃত হয়ে গেছিল, যেসব মিথ্যা অপপ্রচার হয়েছে, ফলে আজকে তাদের দেখেন এই অবস্থা। তারা কিন্তু এই জায়গাটা তারা শক্ত হয়ে দাঁড়ানো তাদের উচিত ছিল। হ্যাঁ, আপনি একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি আর 100 বছরও হয়তো পাবেন না, উনি মারা গেলে। তার গড়া বাংলাদেশটাকে আমরা নানান ভাবে অবহেলায় কিন্তু ধ্বংস হতে দিলাম। কার মাধ্যমে? ইউনূসের মাধ্যমে। আমাকে যদি কূটনৈতিক ব্যর্থতার জায়গাটি পরে বলেন একটু, কিন্তু আপনি যেহেতু এই যে কয়টা নাম বললেন, এই নামগুলো আমি আমার মুখে উচ্চারণ করতে আই ডোন্ট লাইক ইট, সেজন্য আমি বলি না, উচ্চারণ করি না। এরা ধরেন, আপনি একটা কূটনীতিক, আপনি জানেন যে এরা যখন বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছিল, তখন সরকার কি কূটনৈতিকভাবে এদের মোকাবেলা করতো কিনা, ওই যে সমস্ত দেশে, তারা আমেরিকায় আছে, তারা ফ্রান্সে আছে, ওই দেশের সঙ্গে যোগাযোগ করে এদেরকে প্রতিহত করতে পারতো কিনা, সেই উদ্যোগ একেবারে পারতো, এখনো পারা সম্ভব যদি বলিষ্ঠ উদ্যোগ নেওয়া হয়। এটা আমি 100% বিশ্বাস, আমি বলছি আপনাকে একে একে। সরকার তখন কি করতো সেটা একটু বলি। হ্যাঁ, সরকার কি করতো, তাদের একটা মন্ত্রী, মানে মিনিস্টারিয়াল কমিটি ছিল, 4-5 জন মন্ত্রী, এটা লিড করতো আপনার ওই যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রী ছিলেন উনি, সাথে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, ফরেন মিনিস্টার, এরকম কয়েকজন, আরেকজন তথ্যমন্ত্রী। তারা কি করতো দেখেন, এই যে এগুলো তো তারা কি করতো, এই সবাই মিলে ডিসিশন হতো যে প্রত্যেকটা দূতাবাসে একটা করে চিঠি দিতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এইরকম একটা চিঠি আমি নিজে ড্রাফট করেছি, আমি নিজে লিখেছি, আমি যখন ঢাকায় হেডকোয়ার্টারে চাকরি করি, মোমেন সাহেব সেটা সই করে সব অ্যাম্বাসেডরদের পাঠিয়েছে। অ্যাম্বাসেডররা এই ধরনের চিঠি আসলে কি করে, জাস্ট তাদের ড্রয়ারে রেখে দেয়। আপনি যেইভাবে পিনাকি, হ্যাঁ, যেইভাবে ইলিয়াস, বিশেষ করে আপনার যে জঙ্গিবাদ ছড়াচ্ছে,
এইটা যদি এখনো যদি ইলিয়াসের জঙ্গিবাদ যদি ফ্রান্স সরকারের নিকট যথাযথভাবে তুলে ধরা হয়, ইলিয়াসের জায়গা ফ্রান্সে হওয়ার কথা নয়। আমি বিশ্বাস করি পিনাকি, ফ্রান্সে পিনাকি, সরি পিনাকি, হ্যাঁ পিনাকি এবং ইলিয়াস, অন্তত এই দুটাকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স থেকে বের করে দেওয়া সম্ভব, এটা আমি এখনো বিশ্বাস করি যথেষ্ট বলিষ্ঠ পদক্ষেপ। এবং এগুলো বোঝানোর মতো মানুষ নেই। আমরা তো দেখেছি যেসব ফরেন মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগ করতেন, এরা পুরোপুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে ছেলেগুলা জামাত বিএনপির, এবং এটা জামাত বিএনপি অধিকৃত একটা মিনিস্ট্রি। আপনার অন্য কোনো মিনিস্ট্রিতে এত রেডি অফিসার নাই, বা আছে কিনা আমি জানি না। আপনার মনে করেন হেফাজত আসলে কিংবা জামাত আসলে ক্ষমতায় কিংবা বিএনপি আসলে তারা সাথে সাথে এটা এটা একটা সাজানো গোছানো একটা ঘর। আওয়ামী লীগের মন্ত্রীরা এটা তৈরি করেছে। হ্যাঁ, আপনি ওদের জন্য আর নতুন করে কিছু কাজ করতে হবে না। এই যে পররাষ্ট্র সচিব গুলা হলো, আপনি দেখেন জসিম উদ্দিন, তাকে কিন্তু শেখ হাসিনা সরকারি এত উপরে নিয়ে এসছে। সে ছিল গ্রিসে, সেখানে সে 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 কিছু স্টান্টবাজি জানতো। স্টান্টবাজিটা কি? আপনার স্টান্টবাজি হলো যে কমিউনিটির সাথে কাজ করা, যেটা খুবই ভালো, আমি এটাকে খারাপ কিছু বলছি না। আমি নিজে বছরের পর 14-15 বছর কমিউনিটি সার্ভিস দিয়েছি বিভিন্ন জায়গায়, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু সে স্টান্টটাকে কাজে লাগিয়ে সে একটা পদকও নিল। হ্যাঁ, তারপরে সে কাতারে গেল, সেখান থেকে চীনে গেল। এই ছেলেটাকে আসার সাথে সাথে এই তৌহিদ হোসেন কিন্তু ফরেন সেক্রেটারি বানানো, তারপরে সেটাকে পিনাকির জন্য আর রাখতে পারে নাই। এটাকে আবার অনেকে বলছে যে না, জসিম মহৎ কিছু করে নাই, কারণ ওইখানে একটা ছেলে ছিল, ওর নাম হলো আপনার ফরেন মিনিস্ট্রির জিনিসগুলো আসলে সবার জানা দরকার, যেহেতু আমি এগুলা হাতে কলমে জানি, আমি তো প্রত্যক্ষভাবে এগুলা সব আমার নখদর্পণে। সেখানে মোজাম্মেল বলে একটা ছেলে ছিল যে ছাত্র দলের ক্যাডার ছিল বুয়েটে, ওই ছেলেটাকে ইউনুস তার পিএস বানিয়েছিল। পিএস বানানোর পরে জসিম এই পিএসটাকে চায় না, এই জন্য জসিম এখন এই মোজাম্মেল গেছে পিনাকির কাছে। পিনাকি দিনের পর দিন ভিডিও করে আপনার এই জসিমকে উৎখাত করেছে। এখন যে ছেলেটা মাঝখানে, যে ছেলেটা আবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ছিল, আপনার ওর নাম হইলো যে নামটা বলতে পারছি না, যাও, সে ছিল কি জানেন, রুহুল, তার নাম হলো রুহুল আলম সিদ্দিকী। রুহুল ছিল একটা একটা জঙ্গির ছেলে। এই জঙ্গিকে আবার মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী মুক্তিযোদ্ধারা মেরে ফেলেছিল। তারপরে এখন যে ছেলেটা, এ হলো শিবিরের একটা বিশ্বস্ত ছেলে, একেবারেই চাকর বাকর টাইপের। আমি কি থামবো? না না, আমি শুনতেছি আপনার কথা। ওই ছেলেটা, এর নাম হলো আসাদ আলম সিয়ম। এ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ অফ প্রোটোকল। জি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 বছর, এখানে দেখেন আমাদের অনেক কষ্ট লাগে। আমি নিজে যেহেতু আওয়ামী লীগ সরকার থেকে কখনোই কিছু চাইনি, বাংলাদেশে কোনো সরকারি কর্মচারী আওয়ামী লীগের জন্য আমি যা করেছি তা করে নাই। কিন্তু আমি তো মনে করি না যে আমি আওয়ামী লীগের জন্য করছি, আমি শেখ হাসিনার জন্য করছি, আমি বঙ্গবন্ধুর জন্য করছি না। আমি বিশ্বাস করি বাংলাদেশকে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক রাখতে পারেন। 5ই আগস্টে প্রমাণিত হয়ে গেছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কোনো শক্তি নাই। সুতরাং আওয়ামী লীগের মাধ্যমে এটা হতে হবে। কিন্তু আওয়ামী লীগের অনেক মানুষের অনেক দায়িত্ব জ্ঞানহীনতার কাজ আমরা দেখেছি। 7 বছর উনি ফরেন সেক্রেটারি রেখেছেন শহীদুল হক নামে একটা লোককে। এই লোক শেখ হাসিনাকে নিশ্চিতভাবে খুশি রেখেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু সেই লোক এমন ভাবে জামাত বিএনপিকে পরতে 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 স্থাপন করেছেন, এটা আপনি কখনোই ফরেন মিনিস্ট্রিতে ভাঙতে পারবেন না। তাহলে কি বলা যায় যে ধরেন যেরকম মেটিকুলাস ডিজাইনে আমরা সার্জিসদেরকে দেখেছিলাম ছাত্রলীগের মধ্যে ঢুকে পরবর্তীতে তাদের আসল চেহারা বের করেছে, রাইট? আপনি জসিমউদ্দিনের কথা যেরকমটি বললেন ফরেন সেক্রেটারি হিসেবে, রাইট? তো তাহলে তো তারাও এরকম মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগই তাদেরকে প্রমোট করে সামনে এনেছে, রাইট? এবং এটা কোনো, এটা আপনি যা বলছেন সবই সত্য। আপনি শেষ করেন, আমার কথা অনেক আছে এখানে। না না, বলুন বলুন, মানে এই কথাগুলো তো জানা দরকার। এটা দেখুন এমন একটা দুঃখের জিনিস দেখেছি, কিন্তু প্রতিটা সেক্টরে যে এরকম তারা ঘাপটি মেরে আছে এটা তো কেউ জানে না। আওয়ামী লীগ সরকার যেভাবে দেশের উন্নতিতে মনোযোগ দিয়েছে, সেইভাবে যদি আপনার মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য, মুক্তিযুদ্ধে আমাদের যে স্বপ্ন ছিল একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে হবে, সেটা করার জন্য যে কাজগুলো করা দরকার, এটা কোনোটাই কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে হয় নাই। না হওয়াতে আজকে আমরা আজকের এই ইয়েটা পেলাম, আজকে এই যে 5ই আগস্টের পুরস্কারটা আমরা পেলাম। সবচেয়ে বিপদে পড়লো আওয়ামী লীগ,
তার চেয়েও বেশি বিপদে পড়লো এই জন্য বাংলাদেশ। সুতরাং আওয়ামী লীগ সরকারের আমি কখনোই ফরেন মিনিস্ট্রিতে একেবারে দীপুমণি থেকে সব ফরেন মিনিস্টারকে চিনি, কখনোই তারা কোনোদিন খোঁজ করেছে যে এই মন্ত্রণালয়ে স্বাধীনতার পক্ষের কোনো ছেলে মেয়ে আছে কিনা? আসলে তো নাই, কিন্তু তাদের কোনো খোঁজ খবর এগুলো আমরা কিন্তু কখনোই দেখি নাই। বরঞ্চ যারা স্বাধীনতা বিরোধী এরা একবারের জায়গায় 10 বার স্যার ডাকে, 3 বারের জায়গায় 4 বার লাভ দেয়। হ্যাঁ, এদেরকে নিয়ে কিন্তু তারা চলেছে। ফলে হয়তো অন্যান্য সেক্টরগুলোতেও তাই। যেটা দরকার ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করা উচিত ছিল সেই সরকারের। সেটা যদি হতো আজকে না, সবচেয়ে বেশি আপনি বলছেন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করা দরকার ছিল। তারা গুরুত্ব দিয়েছে, সব জায়গায় এমন বেশি করে দিয়েছে যে এটা মানুষের কাছে মানে সঠিক জায়গায় আসলে পৌঁছায় নাই। কিংবা ধরেন শুনতে শুনতে মানুষ কেন মানে এই 16 বছর ধরে তো আমরা সবকিছুতে মুক্তিযুদ্ধের কথাই শুনলাম, তারপরও কেন এটি অপব্যবহার হয়ে গেল? না, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা শুনেছি, কিন্তু জিনিসটা দেখেন খুবই, আপনি যেহেতু কথাটা বললেন আমার আর একটা কথা মনে আসলো। দেখেন এই আওয়ামী লীগ সরকারের সামনে দিয়ে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে চেতনাবাজি বলে একটা গালিতে পরিণত করলো। রাইট, এমন গালিতে পরিণত করলো আমি আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলতে এখন লজ্জা পাই, এই অবস্থা দাঁড়িয়েছে। তারা শাহবাগীদের নাম দেয়া হলো চেতনা ব্যবসায়ী। জি জি, চেতনা ব্যবসায়ী। অথচ যারা ব্যবসাটা করলো তারাই কিন্তু এখন ক্ষমতা। এই ধরেন আপনার উপদেষ্টা কি নাম, কি সারোয়ার ফারুকি, না সে আসলে ব্যবসায়ী, এখন এরাই মানে অদ্ভুত একটা বিষয়। আচ্ছা আপা, আমাকে একটা মিনিট সময় দেন, জিনিসটা আসলে আমার খুব দুঃখ হয় এগুলা ভাবতে। আপনি দেখেন এই প্রথম কথা হলো মুক্তিযুদ্ধের চেতনাকে চেতনাবাজি বলে এই গালিতে পরিণত করছে ওই একই চক্র যারা আপনার অনলাইনে যে সন্ত্রাসীগুলা, এই যে আওয়ামী লীগের যে দেশের সব গুম হয়ে গেছে, সব টাকা বিদেশে পাচার হয়ে গেছে, ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে, এটা যারা বলেছে ওরা এর সাথে সাথে চেতনাবাজি চেতনাজীবী এই গালিটা বাইর করেছে, শাহবাগী গালিটা বাইর করেছে, আরেকটা গালি বাইর করেছে কি শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা দিল্লি দাসী। এই ধরনের আপনার যে মোকাবেলা, এগুলোকে মোকাবেলা করার জন্য ইফেক্টিভ কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। কিন্তু কি ব্যবস্থা নেওয়া হয়েছে, ওইখানে বঙ্গবন্ধুর একটা মুরাল করো, ওইখানে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য বানাও, যেখানে টাকা পয়সা আছে শুধু সেখানে তারা কাজ করেছে, কিন্তু সেইখানে আমরা প্রজ্ঞার কোনো পরিচয় পাই না। আমি আপনি আমার মনে একদিকে বললেন, আমরা তো শুনেছিলাম আওয়ামী লীগের নাকি 10,000 না 10 লাখ সাইবার যোদ্ধা আছে, পলক তাই বলেছিল। কোথায় তারা? আমি তো জানতে চাই কোথায়। আমি তো ওইটাই বলছি আপা, আপনাকে আমি ওইটাই বলছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এই কাজগুলা আপনার একটা চমক হিসাবে হয়তো করেছে, কিন্তু ইফেক্টিভ যেই ব্যবস্থাগুলো নিলে কার্যকর হয়, যে ব্যবস্থাগুলো নিলে মানুষের মনে মুক্তিযুদ্ধের চেতনা আপনার বীজ বপন করে, যে ব্যবস্থাগুলো নিলে আপনার মুক্তিযুদ্ধের চেতনাকে চেতনাবাজি বলে গালি দিতে পারবে না, সেই কার্যকর ব্যবস্থাগুলো নেয় নাই। কারণ হলো সেই সরকারে যথাযথ প্রজ্ঞা, মেধা এবং চিন্তার সমাহার ছিল না, যা ছিল একেবারেই আপনার অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন কিছু, আর যার ফলে 5ই আগস্ট ঘটলো, আমরা সবাই আজকে বিদেশে পালিয়ে বেড়াচ্ছি। জি, বুঝতে পেরেছি। আমি আজকে শেষ করব। আপনি জানেন যে রোববার দিন আওয়ামী লীগ হরতাল ডেকেছে। কি পরিস্থিতি আপনার চলছে গোপালগঞ্জে, আমি একটু সেইটা দেখিয়ে আসতে চাই। এবং আমি জানি না আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন কিভাবে করে এই হরতালটি পালন করবে, কিন্তু এই কর্মসূচির একটা প্রতিবেদন আমার কাছে আছে এবং গোপালগঞ্জের যে অবস্থা সেটি নিয়ে আমার একটা প্রতিবেদন আছে, সেটি আমি আপনাকে দেখাতে চাই একটু। জি, এই যে গুলি কইলে মারি লইতে, এই যে তার বরবাদ রে, আমারে আর মামা কবে না, ও বাবা রে। গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদ, ক্যাঙ্গারু কোর্টে প্রশাসনের বিচার বন্ধ ও ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের সহযোগী কয়েকটি সংগঠন রোববার সারা দেশে হরতালের ডাক দিয়েছে। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা দেয়। এর মাধ্যমে প্রায় 1 বছর পর রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ।
বিবৃতিতে বলা হয়, ইউনূস সরকার জনগণের প্রতিনিধিত্ববিহীন এবং সংবিধান লঙ্ঘনকারী। অন্তর্বর্তী সরকার খুনি ও ফ্যাসিস্ট হিসেবে অভিহিত করে রোববার দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয় বিবৃতিতে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্রমশ জমছে ক্ষোভ, তৈরি হচ্ছে প্রতিবাদ। অনেকেই তাকে খুনি, জঙ্গি, সন্ত্রাসী, অবৈধ ও ফ্যাসিস্ট বলে অভিহিত করেছেন। যৌথ বিবৃতিতে বলা হয়, ইউনূস নিয়ন্ত্রিত বাংলাদেশের অস্থায়ী সরকার পুণ্যভূমি গোপালগঞ্জের সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, নারী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের উপর নির্বিচার নিষ্ঠুরভাবে গুলি চালিয়েছে। ওই জায়গা মুদি দোকান হাটের দোকানের কর্মচারী ছিল। আমার ছেলের বিচার আমি চাই, এই বিচার যদি না পাই ভালো, তাহলে আমার আরো কি হবে জানি না। এসব হত্যার বিচারের পাশাপাশি ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের বিচার বন্ধ এবং দেশে জবরদখল চালিয়ে সন্ত্রাস, হিংস্রতা, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে। তখন দেখছি যে এই জায়গা এই পাশে এইখান থেকে গুলি করে সেনাবাহিনী এলোপাতারি ভাবে গুলি করছে, বুঝছেন? মানে ওই জায়গায় দেখে নাই ভালো মন্দ কিটা কি এগুলো দেখে নাই। হ্যাঁ, গরিব হোক আর ই হোক, তারা মোটামুটি এলোপাতারি ভাবে গুলি করছে। গুলি আমার ছেলের আঙুল একটা নাই, হ্যাঁ, আর এইখানে গুলি লাগছে, দুটি গুলি লাগছে। গোপালগঞ্জে 4টা ছেলে মারা গেল। পুলিশ বলছে যে এরা আমরা লিথেল ইউজ করি নাই। সেনাবাহিনী বলছে এটা ফাঁকা গুলি করেছে। তাহলে 2টা ছেলের বুকে গুলি পাওয়া গেছে। তাহলে এই 4টা লোক কিভাবে মারা গেল? এগুলো হাওয়া এসে জিন ভূতে মেরে গেছে? তা তো না। ইউনূসকে দেশ ধ্বংসকারী মাফিয়া উল্লেখ করে তাকে চিরতরে উৎখাতের লক্ষ্য ঘোষণা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। বিবৃতিতে বলা হয়, আসন্ন মার্চ টু যমুনা কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে ডাকা হয়েছে এই হরতাল। কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করতে দেশের ছাত্র, তরুণ, যুব, কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ আপামর সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বানও জানানো হয়। এদিকে গোপালগঞ্জে নির্বিচারে হত্যার প্রতিবাদ সভা হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখান থেকেও আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতারা রোববার বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল সফল করার আহ্বান জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ নেটওয়ার্ক। আপনি শুনছিলেন যে যেই প্রতিবেদনটি শুক্রবার দিন রোববার দিন হরতাল ডাকা হয়েছে, কিন্তু মানুষের না এই যে ভিডিও ফুটেজগুলি দেখলেন, এগুলি আমরা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। বাংলাদেশে কোনো গণমাধ্যমে খবরগুলো সেই অর্থে প্রচারও করছে না। আপনি জানেন যে মিডিয়াতে একটা বড় ধরনের কু হয়ে গেছে, অথবা তারা মেটিকুলাসলি ডিজাইনের মধ্যে আছে। তো এরকম একটা অবস্থায় গোপালগঞ্জের মানুষের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আর এই ঘটনায় যারা মানে সক্রিয় হতে পারে বলে আপনি মনে করছেন, কিভাবে তারা ভূমিকা রাখতে পারে? দেখুন, এটা এমন একটা সিচুয়েশন, আমরা কখনো কিন্তু বাংলাদেশে এমন বোবা, কালা, ডাকাত সেটি দেখি নাই। আমরা সরকার দেখেছি, ভালো হোক মন্দ হোক। এখন যারা আছে দখল করে, এদেরকে সরকার বলার কোনো সুযোগ নাই। এটা হলো একেবারে দস্যু শ্রেণীর একটা জঙ্গি গোষ্ঠী। এদেরকে বাংলাদেশের মানুষ আজ হোক কাল হোক, যদি কেউ কিছু না হয়, আমি অত্যন্ত আশাবাদী এবং আমি আমার অন্তরের বিশ্বাস থেকে বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অচিরেই আবার বাংলাদেশ শাসন করবেন। আর গোপালগঞ্জের মানুষ যে সাহস দেখিয়েছে, এই সাহস সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। গোপালগঞ্জের মানুষকে আমার হাজার সালাম। এটা একটু বেশি বেশি বলেন না যে শেখ হাসিনা আবারও এসে দেশ শাসন করবে। এটা মানুষের কাছে তো তাকে ফিরতে হবে, আগে না মানুষের কাছে তাকে ফিরতে হবে। মানুষের কাছে তো তাকে ফিরতে দেখছি না।
না, কেন হবে জানেন? জিনিসটা কয়েকটা পর্যায়ে আছে। এটা হয়তো আপনারা আমাদের কারো কারো কাছে আজকে বেশি মনে হচ্ছে। পর্যায়টা কি জানেন? ধরেন আপনি জঙ্গিতে সারা বাংলাদেশ ভরে গেছে, যেটা তো ভরে গেছে আমরা দেখছি, তাই না? আসিফ, নাহিদ, এরা পুরো দেশ এখন কন্ট্রোল করছে। সেখানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কিছু পেল না, ইউনুস আছে কিছু পেল না। কিন্তু যেভাবে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে, যেভাবে আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশের পুরা গার্মেন্ট শিল্প আপনার ধ্বংস হয়ে যাওয়ার পথে আসছে, এই জায়গাতে এবং যত দিন আপনি এটা আমার কাছ থেকে লিখে নিতে পারেন আপা, এবং আমাকে আজীবন জিজ্ঞেস করতে পারেন, আমি এটা আপনাকে লিখে নিতে বলছি। যতদিন জুলাই আগস্টের সহযোগিতা বলতে কি, সবাই এমনকি বিএনপি এরা যতদিন বাংলাদেশে ক্ষমতা থাকবে, রাষ্ট্র শাসন করবে, ততদিন বাংলাদেশে একটা ফুটো পয়সা বিদেশি বিনিয়োগ আসবে না। বিদেশি টাকা ছাড়া আপনি বাংলাদেশের মানুষের সমস্যা কিভাবে সমাধান? চিরকাল আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে বাংলাদেশে? এবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আওয়ামী লীগের আর আগের ভুলগুলো করার কোনো সুযোগ থাকবে না। কারণ আওয়ামী লীগের আপনার গ্রাসরুট লেভেলের অনেক নেতাকর্মীর সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয়। এরা সবাই আমার ভাই বোন, আমি কাউকে চিনি না, তারাও আমাকে চেনে না। তাদের মধ্যে আমি মাটির টান দেখতে পাচ্ছি, তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে সব সঠিক অনুভূতিগুলা দেখতে পাচ্ছি, যেটা আওয়ামী লীগের মন্ত্রীদের মধ্যে আমি দেখিনি। সুতরাং মন্ত্রীগুলা তো বয়স হয়ে গেছে না, ওরা আর কয়দিন থাকবে? এই ছোট ছোট ছেলে মেয়েগুলা কিন্তু দেশ চালাবে। এরা এরা শিখে গেছে যে যেই বিপদে তাদেরকে প্রমোট করেনি আওয়ামী লীগ, তো ওই আপনি যাদের কথা বলছেন তাদেরই প্রমোট করেছে। আপা শুনুন, এবার করতে বাধ্য হবে, আর কোনো বিকল্প কিন্তু নাই। হ্যাঁ, আর একটা বিকল্প আছে, বাংলাদেশ পুরোপুরি আপনার একেবারে পাথরের যুগে চলে যাওয়া, আফগানিস্তানের মতো। এটা যদি বাংলাদেশের আওয়ামী লীগ তো সেরকম কোনো কিছু দেখাচ্ছেও না যে তারা যদি ফিরে আসে তাহলে তারা কিরকম বাংলাদেশ উপহার দেবে, কিরকম নেতৃত্ব উপহার দেবে, সেরকম নমুনা আমরা 1 বছরে দেখতে পাইনি। আমার মনে হয় এই ক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞার উপর নির্ভর করি। ওনার চেয়ে তো পোড় খাওয়া আমি আপনি কেউ না। যদিও আমি নিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক সমালোচনা করি, সমালোচনা এই জন্য করি যে আমি ওনাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি উনি যেইভাবে রাষ্ট্র পরিচালনার জন্য লোকজন চুজ করেন, সেই জায়গায় আমার কিছু কথা আছে। সেটাও আমি তাকে পুরো দোষ দিতে পারি না, কারণ 2006 থেকে 8 পর্যন্ত আপনি দেখেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা ওনার সাথে কিন্তু বেইমানি করেছে। সেই ধাক্কাটা হয়তো উনি এখনো সামলে উঠতে পারেননি। কিন্তু এইবার উনি যেই অপমানের শিকার হলেন, আমরা যে অপমানের শিকার হলাম শুধু মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ বলে, আমি তো কখনো, আমি চাকরি করেছি 24 বছর, আমি যেসব জায়গায় চাকরি করেছি, আমি বিএনপি যদি ক্ষমতায় থাকতো আমি এর চেয়ে ভালো পোস্টিং এ যেতাম। এর কারণ হলো কি, আমি তো পোস্টিং চাই না, আমি লেখালেখি করি, আমি একটু ইন্টেলেকচুয়াল সাইডে থাকতে চাই। আমার কাছে বড় চাকরিতে বড় বড় পোস্ট পজিশন ওগুলো গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু আমি আওয়ামী লীগের মন্ত্রীদের, বিশেষ করে ফরেন মিনিস্ট্রিতে আমি দেখেছি এরা না বোঝে কূটনীতি, না জানে কূটনীতি, এরা না বোঝে, এরা শুধু বোঝে কিভাবে ওই যে আওয়ামী লীগের মধ্যে আপনার কি মনে হয়, আমি সরি আমি পুরো আওয়ামী লীগের মধ্যে কি আপনি বুদ্ধিবৃত্তিক চর্চা দেখেন? আমি তো দেখি সেটা করতে হবে, সেটা তো দেখিনি। সেটা তাই বলে যে বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক চর্চাকে ফিরিয়ে আনা যাবে না, ততটা খারাপ অবস্থা এখনো না। সেটা আনতে হবে, সবকিছু আনতে হবে। এবং আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যারা একেবারে আপনার এখনো অল্প বয়সী নেতাকর্মী আছে, তারা এর জন্য প্রস্তুত হচ্ছে। এবং আপনি আমরা যারা কিছুটা বুঝি, আমরা সবাইকে আমরা উৎসাহিত করি, কারণ বাংলাদেশ আমাদের এই দেশটা লাগবে, অথবা আমরা কোনোদিন আর এই দেশে ঢুকতে পারবো না। কারণ হলো যে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে, যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, সেই বাংলাদেশে ফিরে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। নিশ্চয়ই বাংলাদেশ আফগানিস্তান হবে না, পাকিস্তান হবে না, বাংলাদেশের মানুষ এটি রুখে দেবে, এইটুকু ভরসা আস্থা আমি রাখতে চাই। আমরা আমার দেশের মানুষ, আমি বুঝি আমরা যেরকম, আমার দেশের মানুষও তো সেরকমই, বেশিরভাগ মানুষই আমাদের মতোই। আমরা একটু আবেগী, আমাদের আবেগ বেশি, আমরা ভুল করি, কিন্তু ভুলটি আমরা শুধরে নিতেও কিন্তু খুব বেশি দেরি করি না। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ অনুধাবন করবে যে খুব দ্রুতই তারা এই যেই প্রতারণার শিকার তারা হয়েছে, নিশ্চয়ই সেটি বুঝতে তারা পারবে এবং দ্রুত ঘুরে দাঁড়াবে। তবে আওয়ামী লীগের হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নাই যে এরা খারাপ দেখে মানুষ আওয়ামী লীগকে বেছে নেবে। আওয়ামী লীগকেও তাদের ভুল শুধরে আসতে হবে। আপনি যে ভুলগুলি আজকে বললেন, নিশ্চয়ই আমি বিশ্বাস করি আওয়ামী লীগের যারা হাইকমান্ড রয়েছেন তারা এই বিষয়গুলি অনুধাবন করছেন এবং সঠিক সিদ্ধান্তও তারা গ্রহণ করবেন, এবং নিশ্চয়ই দিন শেষে মানুষই সকল সিদ্ধান্ত নেবে। মানুষের কাছে সবাইকে ফিরতে হবে।
কিভাবে করে ফিরবে আর মানুষ কিভাবে করে গ্রহণ করবে সেটি তো দেখতে হলে আমাদেরকে নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। কিন্তু এখন গোপালগঞ্জে যেই মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে তা দেখার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, এবং যে যেখানে আছে দাঁড়িয়ে থেকে এই আজকে মানবতার জন্য দাঁড়াতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই প্রত্যেকের জায়গা থেকে অবস্থান গ্রহণ করবে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। এবং জনাব হারুন আল রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ। জি, এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।